আপনারা কখনো কি ভেবেছেন ইতিহাস, প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলন একসাথে কোথায় পাওয়া যায়? আসুন এই বর্ষার দিনে আপনাদের আমি নিয়ে যাই রোহতাসের সেই বিস্ময়কর যাত্রায়, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে গল্প, সৌন্দর্য আর এক অদ্ভুত প্রশান্তি। কোথায় কি কি জিনিস লুকিয়ে আছে বাইরে না বেরোলে বোঝাই যাবে না। শেরশাহ শহর সাসারাম ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক গৌরবময় নাম। কিন্তু আজকের সাসারাম কেবল ইতিহাসের জন্য বিখ্যাত নয়, বরং বর্ষাকালের অপরূপ প্রকৃতি, জলপ্রপাত, নদীবাঁধ আর মন্দিরে ভরপুর এই অঞ্চল ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। সবকিছু মিলিয়ে এক স্বপ্নের মতো গন্তব্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি এই বর্ষায় রোহতাস ভ্রমণ। 29 আগস্ট 2025, পিঠে ব্যাগ আর হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। পৌঁছে গেলাম সুভাষগ্রাম স্টেশনে। অপেক্ষা করছিলাম ট্রেন আসার। ঠিক সন্ধ্যে 6:10 ট্রেন এসে উপস্থিত হলো সুভাষগ্রাম স্টেশনে। গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা পৌঁছে সদ্য উদ্বোধন হওয়া মেট্রো করে নিমেষের মধ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। সময় হয়েছে এখন 7:30। মোটামুটি আমি 6টার সময় সুভাষগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরলাম, আর এখানে মানে হাওড়াতে 7:30 মানে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। কিভাবে পৌঁছালাম? আগে তো আমি বাসে করে আসতাম, এখন শিয়ালদা থেকে যে রিসেন্ট চালু হয়েছে যে মেট্রোটা, ডাইরেক্ট 10 মিনিটের মধ্যে একদম শিয়ালদা থেকে পৌঁছে দিল হাওড়াতে। মানে যে যোগাযোগ ব্যবস্থাটা আছে হাওড়া থেকে শিয়ালদার, এখন খুব ইজি হয়ে গেছে। আপনারা যদি আসেন মানে হাওড়া থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়া যদি জার্নি করেন, এই বাসের জ্যামের মধ্যে না থেকে আপনারা অনায়াসেই এই মেট্রো ধরে আসতে পারেন। খুব ইজি হয়ে গেছে। আমি মেট্রোতে নামলাম, ভেতরেই নামলাম। তারপরে ওখান থেকে কথা বলার জন্য আমি একটুখানি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর আমার আজকের ট্রেন আছে রোহতাস যাওয়ার জন্য, দুন এক্সপ্রেস। রোহতাস যেতে গেলে যে সবথেকে কাছের স্টেশনটা আছে সেইটা হচ্ছে সাসারাম। তো এখন ভেতর দিকে ঢুকবো, ঢুকে একটু টাইম আছে হাতে, একটু চা খাবো, চা খেয়ে তারপরে ট্রেন আসবে, ট্রেনে উঠে যাব। তো পর্বটা দেখতে থাকুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তবে এই ট্রিপে আমি একা ছিলাম না। আজকের এই ট্রিপে আমি একা নই, আমার সঙ্গে আছে আমার বন্ধু সায়ন, আর আছে শুভ্রদা, আর যাচ্ছে সায়নের মা কাকিমা, ওই সাইডে বসে আছে, আমি পরে ট্রেনে দেখাচ্ছি। গল্প করতে করতে বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম আমাদের ট্রেন দুন এক্সপ্রেস দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি বলছে এখন 8:05। বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে 13009 দুন এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এগিয়ে যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বলে রাখি, আমরা দুন এক্সপ্রেসে স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম, যার ভাড়া লেগেছিল সাসারাম পর্যন্ত 335 টাকা মাথা পিছু। হাওড়া থেকে সাসারাম যাওয়ার আরও কিছু ট্রেন আছে, যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সময় তখন 8:18। ট্রেন প্রবেশ করলো হাওড়া স্টেশনে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S6। তো আমরা S6-এর সামনেই দাঁড়িয়ে আছি, উঠবো। এই হলো S6, এই সামনেটা দিয়ে উঠবো। এখন বাজে 8:35। ট্রেন ছাড়ার কথা ছিল 8:25। এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি, লেট আছে, কখন ছাড়বে জানি না। বসে আছি ট্রেনের মধ্যে, এখন দেখা যাক। সময় এখন 8:40। প্রায় 15 মিনিট ট্রেন লেট করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এবার সামনের দিকে এগোবে। এখন এখানে 15 মিনিট লেট, কালকে সকালে 6:25 টাইম আছে। এখন জানি না ওইখানেও হয়তো লেট হবে। হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে আর সাসারাম পর্যন্ত পৌঁছাতে ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করবে 572 কিলোমিটার, আর মাঝখানে স্টপ করবে 24টা।
ট্রেন ছেড়ে দিল আর আমরা বন্ধুরা সিটে বসে কিছুক্ষণ করলাম খুনসুটি, তারপর খাওয়া দাওয়া এবং তারপর ঘুম। পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমাদের ট্রেন সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে। ট্রেন যখন সাসারাম স্টেশনে পৌঁছালো তখন সময় সকাল 7টা বেজে গিয়েছে। নেমে পড়লাম সাসারাম স্টেশনে। এখন টাইম হয়েছে 7টা বেজে 10 মিনিট, আর 6টা বেজে 48 মিনিটে অফিসিয়াল টাইম ছিল, মানে মোটামুটি 25 মিনিট ট্রেন লেট। এই একটা ওভারব্রিজ আছে আর এই একটা ওভারব্রিজ আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে 1 নম্বর হয়ে বাইরের দিকে বেরোতে হবে। তারপর ওভারব্রিজ ধরে সবাই বাইরের দিকে বেরিয়ে এলাম। এই হলো সাসারাম স্টেশন। আমি ওখান থেকে নিচের দিকে নামলাম। নিচের দিকে নেবেই এই চত্বরটা আছে, এই চত্বরেই আপনি অটো পেয়ে যাবেন, 4 হুইলার পেয়ে যাবেন যদি আপনারা ঘুরতে চান। আর এইখানেই হচ্ছে রেলের রিটায়ারিং রুম আছে, ওই সাইডটা আছে রেলের রিটায়ারিং রুম। আর যদি আপনারা এখানে হোটেলে থাকতে চান তাহলে আশেপাশেই হোটেল, প্রচুর হোটেল পেয়ে যাবেন একদম স্টেশন সংলগ্ন। এই যে এটা হচ্ছে স্টেশন আর এখানেই আছে রিটায়ারিং রুম। আর এই যে চত্বরটা আছে এখানেই গাড়ি আপনি পেয়ে যাবেন ঘোরার জন্য। দেখুন এই হলো যে গাড়িগুলো লাগানো আছে, এগুলো সব আপনারা সাইট সিন করতে পারেন এই সব গাড়ি দিয়ে। আর ওই টোটোও আছে, টোটো করেও ঘুরতে পারেন, আবার অটোও আছে। ব্যাপারটা হলো যে আমরা 4 জনে এসেছি, 4 জনের পিএনআর নাম্বার মানে টিকিটের পিএনআর নাম্বার একটাই ছিল। তো সেই ক্ষেত্রে আমি রিটায়ারিং রুম একটাই বুক করতে পেরেছি। তো আমি রিটায়ারিং রুম আপনাদের দেখাবো। তার আগে আরও একটা রুম আমাদের বুক করতে হবে, সেটা হচ্ছে স্টেশনের বাইরেই আছে, আপনাদের আমি বললাম গিয়ে দেখাচ্ছি। তো ওইখানে আরও একটা রুম বুক করতে হবে, তারপরে আমরা গাড়ি টাড়ি যা বুক করার করব। এই স্টেশন আর এই হলো হোটেল জয়। প্রচুর হোটেল আছে আশেপাশে। তো আমরা একটা রুম বুক করার জন্য সাসারাম স্টেশন থেকে বাইরে গিয়েছিলাম। তো বাইরে রুমগুলো যেগুলো দেখলাম, নন এসি রুম আমরা বুক করতে গেছিলাম। এসি রুম তো রেটই আলাদা বলছে 2000, 2500 বা 1900। আর নন এসি রুমগুলো যেগুলো আছে সেগুলো এমন কিছু রুম নয়, একদম উপরে রুম উঠতে হবে। আর সেই রুমগুলো বলছে 1100, 1200, 1300, 1400 এইরকম রুম, মানে আর রুমও সেই রকম খুব একটা ভালো নয়। আর আমাদের সঙ্গে একজন বয়স্ক লোক আছে, সে উপরে উঠতে পারবে না। সেই কারণে আমরা কি ঠিক করলাম, আমরা চলে এলাম এই যে রিটায়ারিং রুমটা আমরা বুক করেছিলাম সেই রিটায়ারিং রুমে আমরা চলে এলাম। এখানে আমরা রিকোয়েস্ট করলাম, বললো ঠিক আছে তোমরা 4 জন থাকতে পারো। তো আমরা সেই কারণের জন্য এই রিটায়ারিং রুমে সবাই মিলে চলে এলাম। আর এই রিটায়ারিং রুমটা আমি বুক করেছি মানে 24 ঘন্টার জন্য। আর এই 24 ঘন্টা কি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং আমার আছে। আর ভাড়া নিয়েছে 380 টাকা করে। আমি আপনাদের রুমটা দেখাচ্ছি, বেশ বড় রুম। এই হলো রিটায়ারিং রুম, খুব ভালো, খুব বড় রুম। মানে একটা রুমে 4 জন খুব ভালো মতো করে চলে আসবে। ডবল বেড আছে, কিন্তু এই বেডে আরামসে 3 জন শোয়া যাবে। উপরে একটা পাখা আছে। এই হলো রাইট। আর রুমটায় কেউ ছিল, একটু আগে পরিষ্কার করে দিয়ে গেল, খুব পরিষ্কার রুম। এদিকে একটা মিরর দেখতে পেয়ে যাবেন, এইখানেও একটা ওয়ার্ড্রপ আছে, সঙ্গে মিরর আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই হলো টয়লেট, বাহ দারুণ টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে। এখানে একটা মিরর পাবেন। আর এই হচ্ছে স্নান করার জায়গা, দারুণ। সময় এখন 9টা বেজে 55 মিনিট। বেরিয়ে পড়লাম রিটায়ারিং রুম থেকে একদম ফ্রেশ হয়ে। এবার আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আগে থেকে, সেই গাড়ি আসছে, সেই গাড়ি করে আমরা বেরিয়ে যাব সাসারাম ঘুরতে। আমরা 2 দিনের জন্য গাড়ি বুক করেছি। আর এই 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর এই 2 দিনের জন্য কত কি খরচা পড়লো সেটা আমি আপনাদের এই পর্বের শেষে জানাবো, যে আজকের দিনের জন্য কত খরচা পড়লো। এবং আরও একটা ব্লগ আসবে, সেই ব্লগে আমরা জানিয়ে দেবো টোটাল কত খরচা পড়লো। এই হলো আমাদের গাড়ি, চলে এসছে। এবার আমরা গাড়িতে উঠব। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম 10টায়। এবার এখান থেকে বেরিয়ে একটা সামনে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে যাব। শুরু করলাম আমাদের সাসারাম সফরের প্রথম দিনের ভ্রমণ। আমরা সবাই মিলে ঠিক করলাম বিহারে যখন ঘুরতে এসেছি তখন ব্রেকফাস্টে আমরা লিট্টি চোখাই খাবো। আমরা রাস্তার পাশে একটা ধাবাতে নামলাম ব্রেকফাস্ট করার জন্য।
এখানে আমরা চিন্তা ভাবনা করলাম সারাটা দিন ঘুরবো, সেই কারণের জন্য কোনো লুচি বা কচুরি জাতীয় কিছু খাবো না। এখানকার ফেমাস লিট্টি চোখা সেই জিনিসই আমরা খাবো। সেই কারণের জন্য ড্রাইভার দাদা একটা ভালো জায়গায় নামিয়ে দিল, একটা লিট্টি চোখার একটা ধাবাতে। তো আমরা এখন লিট্টি চোখা খাবো, খেয়ে তারপর রওনা দেবো। আটার ভেতরে ছাতুর পুর ঢুকিয়ে গোল আকার দিয়ে আগুনে সেকা হয়। তারপর রেডি হয়ে গেলে চোখা অর্থাৎ আলু সেদ্ধ দিয়ে সাথে আচার আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয়। সকালের জলখাবার খেয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে, শের শাশুড়ির সমাধি দেখতে। সময় এখন 10:42। আমি রোহতাসের সাসারামের প্রথম যে ট্যুরিস্ট স্পটটা আছে সেই স্পটের সামনে চলে এসেছি। শের শাশুড়ি টম্পের সামনে, আমার সামনেই আছে শের শাশুড়ি টম্প। আমি ভেতরে যাব, তার জন্য এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আমার গাড়ি বা আমাদের গাড়ি পার্কিং করিয়ে দিলাম। পার্কিংয়ের জন্য কিন্তু চার্জ লাগে, 50 টাকা নিয়েছে পার্কিংয়ের জন্য। আর যে ভেতরে ঢুকবো তার জন্য টিকিট কাটতে হলো 25 টাকা করে পার হেড। মানে আমরা 4 জন আছি, 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, তো পার হেড টিকিট 25 টাকা। শের শাশুড়ির সমাধি ভারতের বিহার রাজ্যের সাসারামে অবস্থিত একটি সমাধিসৌধ। শের শাশুড়ি, যিনি সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি নিজের জন্য একটি সমাধি তৈরি করেছিলেন। এটি তার মৃত্যুর প্রায় 3 মাস পরে অর্থাৎ 1545 সালের 16ই আগস্ট সম্পূর্ণ হয়েছিল। শের শাশুড়ি 1529 থেকে 1540 সাল পর্যন্ত তিনি বিহারের শাসক এবং পরবর্তীকালে 1540 সালে মুঘল সাম্রাজ্যকে পরাজিত করে সার্বভৌম শাসক হিসাবে প্রতিষ্ঠিত হন। তারপর তিনি সুরি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে দিল্লি প্রতিষ্ঠা করেন এবং সম্রাট হিসাবে মুকুট গ্রহণ করেন। তিনি প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের প্রতিষ্ঠা করেছিলেন। একটি কৃত্রিম জলাশয়ের মাঝখানে বেলে পাথরের তৈরি এই সমাধিসৌধ। এটি একটি 3 তলা অষ্টভুজাকার ভবন, যার ওপরে রয়েছে একটি বিরাট গম্বুজ। এরপর আমি মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই যে সামনে যে লাল চাদরে মোড়া সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন, এটাই হলো শের শাশুড়ির সমাধি। সমাধির পরিধি বরাবর একটি বারান্দা রয়েছে, যার প্রতিটি পাশে 3টি করে খিলানযুক্ত খোলা অংশ রয়েছে। শের শাশুড়ির সমাধিস্থল থেকে বেরিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। সময় এখন 11:30। আমরা শের শাশুড়ি টম্প থেকে বেরোলাম। বেরিয়ে এবার আমরা যাচ্ছি এখান থেকে, মানে শের শাশুড়ি টম্প থেকে 25 কিলোমিটার দূরে 3টি ঝর্ণা দেখতে। সেই 3টি ঝর্ণা কিন্তু এক জায়গাতেই আছে, ধোয়াকুণ্ড, সীতাকুণ্ড আর মাঝের কুণ্ড জলপ্রপাত দেখতে। তো অসাধারণ জলপ্রপাত দেখাবো আপনাদের গিয়ে। তবে এই 3টে জলপ্রপাত দেখতে হলে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। তার আগে এন্ট্রি পয়েন্ট থেকে করিয়ে নিতে হবে গাড়ির এন্ট্রি। এই পাহাড় চলে এসছে, এবার আমরা পাহাড়ের ওপরে উঠবো। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি করা হয়ে গেল। এখানে নিচে যে এন্ট্রি পয়েন্টটা দেখালাম ওইখানে এন্ট্রি করে নিলাম গাড়িতে। গাড়ি এন্ট্রি করতে এখান থেকে ওপরে উঠবে, যে গাড়ি এন্ট্রি করলো 100 টাকা নিল। আর ওরা এন্ট্রি করিয়ে নিল গাড়ির নাম্বার আর কজন যাচ্ছি আধার কার্ড দিয়ে এন্ট্রি পুরো করিয়ে নিল, সেটা ড্রাইভার সাহেব নিজেই করে নিল। আর এখান থেকে এবার আমরা উপরে উঠছি। ড্রাইভার সাহেবের কাছে জিজ্ঞেস করলাম কত কিলোমিটার, বলছে এখান থেকে আর একদম পুরো ওই ওয়াটারফলস পর্যন্ত যেতে 10 কিলোমিটার লাগবে। রাস্তা অত্যন্ত খারাপ, আপনারা যদি অটো করে আসতেন তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব, এটাই যে আপনারা যারা এই মানঝারকুণ্ড, ধোয়াকুণ্ড আর সীতাকুণ্ড ওয়াটারফলস দেখতে আসবেন, তারা খবরদার ভুলেও কোনো দিন অটো করে আসবেন না, মানে রাস্তা অত্যন্ত খারাপ। এই রকম 4 হুইলার নিয়ে নেবেন। 4 হুইলার নিয়েও প্রবলেম হচ্ছে, কিন্তু তবুও ঠিকঠাক আছে। শুরু হলো আমাদের পাহাড়ে চড়া, কিন্তু কিছুটা উপরে ওঠার পর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। পাহাড়ের ওপরে একটা জায়গায় আমাদের গাড়িকে একটুখানি দাঁড় করালাম, কারণ সামনে একটা ভ্যালি টাইপের আছে, মানে ভিউ একটা আছে আপনাদেরকে দেখাবার জন্য। দারুণ সুন্দর, দেখাচ্ছি আপনাদের। ভাঙা পাথুরের রাস্তা দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলল। রাস্তা যতটাই খারাপ ছিল, সবুজ প্রাকৃতিক পরিবেশ ছিল ততটাই ভালো। প্রায় ঘন্টাখানেক উপরে ওঠার পর আমরা পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই গন্তব্যের সামনে। সময় এখন 12:27। পৌঁছে গেলাম
একটা অসাধারণ স্পটের সামনে কৈমুর পাহাড়ের ওপরে অবস্থিত যে ঝর্ণাগুলো আছে তার মধ্যে প্রথম ঝর্ণাটা হচ্ছে ধোঁয়াকুণ্ড। আর এখানেই হচ্ছে ধোঁয়াকুণ্ড আছে, সামনে মাঝের কুণ্ড আছে, তারপর সীতাকুণ্ড আছে। আমি আপনাদের ধোঁয়াকুণ্ড জলপ্রপাতটি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দারুণ সুন্দর। এই হলো ধোঁয়াকুণ্ড জলপ্রপাত, সামনে দিয়ে জল পড়ছে। নিয়ে যাচ্ছি আপনাদের আরেকটু কাছে যাতে আপনারা আরেকটু ভালোভাবে দেখতে পারেন। আর এই হলো অসাধারণ একটা জলপ্রপাত, ধোঁয়াকুণ্ড জলপ্রপাত। ধোঁয়াকুণ্ড জলপ্রপাত দেখে বেরিয়ে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গেল একটা মন্দির দেখাতে, যেটা অবস্থিত পাহাড়ের গুফায়। এই হলো একটা ছোট মন্দির, এখানে জুতো খুলে नापते হবে নিচের দিকে। बहुत अच्छी जगह है, बहुत बढ़िया जगह है ना ये। বাবা, এখানে এরকম গুহা টাইপের করা আছে, নিচের দিয়ে জল যাচ্ছে, ঝর্ণার জল, আর এই পাহাড়ের গায়ে এই মন্দির তৈরি করা। বাপরে, খাইটা দেখুন একবার। बजरंगबली का हनुमान जी का मंदिर है ये मंदिर है हनुमान जी का। हनुमान जी मंदिर बोलছে এটা। हाँ, ये है हनुमान जी। चाट भीतर है चाट। আর দেখুন একবার, এরকম পাহাড়ের পাথর কেটে ভেতর দিকে তৈরি করা হয়েছে এই মন্দির। আর নিচের দিকে খাইটা একবার দেখুন, धुआं कुंड है, অসাধারণ জায়গা। धुआं कुंड है। हाँ, ये वाला धुआं कुंड है। और ये है हनुमान जी, এটা হলো हनुमान जी मंदिर। नीचे फाट में हनुमान जी का मंदिर है, और यहाँ से संत महात्मा हनुमान जी नीचे जाते थे, नहा करके यहाँ पूजा पाठ इसी बंद में रहते थे। কোথায় কি কি জিনিস লুকিয়ে আছে বাইরে না বেরোলে বোঝাই যাবে না, অসাধারণ। এই যে যে রাস্তাটার কথা বলছে, এই যে সেই রাস্তাটা, এই যে সিঁড়ি করা আছে, এখান থেকে নিচের দিকে একদম যেত, গিয়ে স্নান করে নাকি আবার ওপর দিকে আসতো হনুমানজি। দারুণ লাগলো জায়গাটা। এরপর আমরা এগিয়ে চললাম মাঝারকুণ্ড জলপ্রপাত দেখতে। এই হলো মাঝারকুণ্ড। দেখুন, এখানে রান্না বান্নাও করছে ওই সাইডে, এদিকে স্নান করছে, ওই সাইডে রান্না বান্না করছে। মানে লোকজন এখানে এসে এনজয় করছে পুরোপুরি। এই জায়গা পুরো স্নান করছে, ওই দিকেও স্নান করছে পুরো। কাইমুর পর্বতমালার কাভ নদীর ওপরে সৃষ্টি হয়েছে এই তিনটে জলপ্রপাত, যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ। জলপ্রপাতগুলি বর্ষার জলে পুষ্ট হওয়ায় জল অনেকটাই কম ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম জুন জুলাই মাসে এই জলপ্রপাতগুলিতে জল অনেকটাই বেশি থাকে। কাভ নদীর ওপরে সৃষ্টি হয়েছে এই মাঝারকুণ্ড জলপ্রপাত। ওদিকে ধোঁয়াকুণ্ড জলপ্রপাত দেখালাম, আর সামনে সীতাকুণ্ড আছে, সেটাও দেখাবো। অসাধারণ প্রকৃতির সৃষ্টি, কি বলবো আপনাদের, এখানে না আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখে মনে হচ্ছে আমাদের কলকাতায় যে নিকো পার্কে এই ধরনের এই ফোয়ারা বা ঝর্ণা কৃত্রিমভাবে করে রাখে, এটা তো পুরো প্রাকৃতিকভাবে তৈরি করা। আর এখানে কিন্তু এখানকার লোকাল লোক আসে, লোকাল লোক এসে এখানে এনজয় করে, বা বাইরে থেকে ট্যুরিস্টও আসে। আর সবথেকে বাজে জিনিস যেটা হচ্ছে, যেটা আমি মানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু খুবই অপরিষ্কার। মানে বিচ্ছিরি বিচ্ছিরি সব গন্ধ আসছে, আর চারিদিকে সব উল্টোপাল্টা এসব র্যাপার ট্যাপার এইসব পড়ে আছে।
তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি এখানকার গভর্নমেন্টকে একটাই কথা বলবো, এত সুন্দর জায়গাগুলো আপনারা একটুখানি যদি নজর দেন তাহলে আরও ট্যুরিস্ট এই জায়গায় আসতে পারে। এছাড়া কিন্তু আপনাদের জায়গা কিন্তু অসাধারণ অসাধারণ জায়গা। এরপর কিছুটা এগিয়ে চলে এলাম সীতাকুণ্ড জলপ্রপাতের সামনে। এই হলো সীতাকুণ্ড। ওখানে ডেঞ্জার বলে লেখা আছে, মানে সামনে বেশি যাওয়া যাবে না, একটা সেফ ডিস্টেন্সেই আপনাকে দেখতে হবে। সীতাকুণ্ড জলপ্রপাত দেখে আবারও বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে, যেটা ছিল এই পাহাড়ের ঠিক নিচেই। সময়ের ঘড়ি বলছে এখন বাজে 2:20 আর পৌঁছে গেলাম এই সময় তারাতারিণী মন্দিরের সামনে। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে যে ফলসগুলো দেখে এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই হচ্ছে মেন রোডে উঠলাম। আর মেন রোড থেকে একটুখানি সামনেই গেলেই পেয়ে যাবেন তারাতারিণী মন্দির। আমাদের গাড়ি আমরা এইখানে পার্ক করে দিলাম। এবার আমরা সামনের দিকে যাব, 2 থেকে 3 মিনিট লাগবে। সামনের দিকে হাঁটতে হাঁটতে যাব আর পেয়ে যাব মন্দির। পাহাড়ের একদম নিচে অবস্থিত মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির, যা ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার সাসারামে অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবী মা শক্তি বা মা দুর্গাকে নিবেদিত এবং এখানে দেবী দুর্গার সাথে মহাদেবও পূজিত হয়। এটি ভারতের 52টি সিদ্ধ শক্তিপীঠের একটি হিসাবে বিবেচিত। পুরাণে কথিত কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহটিকে খণ্ড বিখণ্ড করেন, তখন সেই সব দেহ থেকে ডান চোখ এই স্থানেই পড়েছিল। মা তারাচণ্ডী মন্দির নামে পরিচিত প্রাচীন মন্দিরটিকে মা তারাচণ্ডীর আবাসস্থল বলেও বিশ্বাস করা হয়। এরপর ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গেল একটা ধাবায় লাঞ্চের জন্য। টাইম এখন 2:48। পৌঁছে গেলাম একটা ধাবাতে, মানে এটা খুব একটা হাইফাই কোনো রেস্টুরেন্ট নয়, একটা ছোটোখাটো ধাবা। ড্রাইভার দাদা নিয়ে এলো এই ধাবাটাতে, একদম পেট্রোল পাম্পের সামনেই আছে এই ধাবাটা। সস্তায় ভালো খাবার এখানে নাকি পাওয়া যায়। তো আমরা যাচ্ছি ভেতর দিকে, ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করব। টাইম এখন 3:26। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব হচ্ছে তুতলা ভবানী মন্দির, যার ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার ড্রাইভার দাদা বলল। রোহতাসের প্রাকৃতিক পরিবেশ ছিল সত্যি অভূতপূর্ব। চারিদিকে সবুজ গাছপালা, ধান ক্ষেত, আর তার মাঝখানে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। সময়ের ঘড়ি বলছে এখন 4টে বাজে। পৌঁছে গেলাম সাসারাম বা রোহতাসের আরও একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের সামনে। অসাধারণ এই জায়গা। এই হলো এরিয়া, সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। এবার এখান থেকে সোজা যেতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার, পেয়ে যাব তুতলা ভবানী মন্দির এবং ওয়াটারফলস। কিন্তু এই 1 থেকে 1.5 কিলোমিটার যে রাস্তাটা আছে আপনাকে হেঁটে যেতে হবে না। আপনি যদি চান এখানে অটোর ব্যবস্থা আছে বা বাসের ব্যবস্থা আছে। 10 টাকা পার হেড টিকিট কেটে আপনি অটো করে আপনি ভেতর দিকে যেতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা হেঁটে যাবেন না ওই অটোগুলো দাঁড়িয়ে আছে অটোতে করে যাবেন। তো আমরা 4 জন আছি, তো আমরা এখন একটু টাইম কনজিউম হবে, তো আমরা অটো করেই বেরিয়ে যাব তুতলা ভবানী মন্দির বা ওয়াটারফলসের দিকে। দারুণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে এই জায়গা। আর এখানেও অনেক দোকানপাট আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকেও কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া কিছু খেতে পারেন। এই হলো অটো, এইরকম অটো করে আপনাদের যেতে হবে। আর এখানে এই রকমের বাসের ব্যবস্থা আছে। সাসারাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান। দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এই মনোরম স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে।
চলে এলাম তুতলা ভবানী মন্দির বা ওয়াটারফলসের সামনে দিয়ে ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। সামনে যাচ্ছি, সামনে কিন্তু বাঁদরের উপদ্রব আছে এখানে, বাঁদররা আবার নাকি ব্যাগ ট্যাগ নাকি টেনে নেয়। দেখুন একবার পরিবেশটা, একবার দেখুন, অসাধারণ সুন্দর। এই হলো ঝর্ণা পড়ছে আর পাশেই হচ্ছে, এটা হচ্ছে মন্দির, আর এই হলো উপত্যকাটা। পুরো একদম স্ট্রেট একদম নেমে এসছে পাহাড়, অসাধারণ লাগছে। মানে জল এখানে অনেকটাই কম, আর একটু 1 মাস আগে আসলে এখানে জল আরও বেশি পাওয়া যেত। আচ্ছা, আপনারা যদি এখানে আসেন আরেকটা জিনিস দেখতে পাবেন, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজটা দিয়ে আমরা যেতে পারছি না এখন, তার কারণ হচ্ছে ব্রিজটা হচ্ছে একটু রেডি করছে, মানে রংচং করছে, সেই কারণের জন্য এখন ওইটা দিয়ে যেতে পারছি না, নিচ দিক দিয়ে পাঠাচ্ছে। যদি রংচং না করতো তাহলে আমরা উপর দিয়ে যেতাম। আপনারা যারা আসবেন তারা কিন্তু তখন রংচং হয়ে যাবে, আপনারা উপর দিয়ে যেতে পারবেন। আর উপর দিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে তুতলা ভবানী যে ওয়াটারফলসটা আছে, এই তুতলা ভবানী ওয়াটারফলসটার আরও একটা নাম আছে, সেই নামটা হলো তুতরাহি ওয়াটারফলস। 180 ফিট ওপর থেকে জল কিন্তু নিচের দিকে পড়ছে, অসাধারণ সুন্দর। আমি যাচ্ছি, গিয়ে আপনাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। মানে এমন একটা অবস্থা হয়েছে, উপর দিয়ে বন্ধ করে দিয়েছে রং করছে বলে, আর নিচ দিয়ে এমন একটা পাথুরের রাস্তা, যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। জানি না কি করব, যেতে পারবো কি পারবো না। মন্দিরটায় যাওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু যা রাস্তার কন্ডিশন, সেই রাস্তা দিয়ে যাওয়া তো সম্ভব নয় বলেই মনে হচ্ছে। আমি এত দূর পর্যন্ত আসতে পারলাম, এর বেশি আমি যেতে পারছি না, মানে রিস্ক নিচ্ছি না। নিচে জল আছে আর আমার ক্যামেরা গ্যাজেট ফ্যাজেটগুলো আছে, তো আমি সামনের দিকে আর যাব না। এখান থেকেই অসাধারণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়েই আমি দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন তখন কিন্তু এই ব্রিজটার, এই সামনে যে ব্রিজটা আছে, ব্রিজটার উপর দিয়েই যাবেন। আমাদের ভাগ্য খারাপ আমাদের যে ব্রিজটা এখন কাজ হচ্ছে আর ব্রিজটা বন্ধ আছে, নইলে একদম পুরো একদম ওই সামনে যে মন্দির, ওই মন্দির পর্যন্ত যেতাম। উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে দুটি উঁচু পাহাড়ের মাঝখানে প্রায় 1 মাইল লম্বা এবং সবুজে ভরা একটি উপত্যকা। সামনে জলপ্রপাত এবং উপত্যকার মাঝখান থেকে প্রবাহিত কাচুয়া নদীর জল একটি অভূতপূর্ব দৃশ্য উপস্থাপন করে। সময়ের ঘড়ি বলছে এখন 6টা বেজে 5 মিনিট। তুতলা ভবানী মন্দির দেখে চলে এলাম ইন্দ্রপুরী ব্যারেজের সামনে। দারুণ জলের গর্জন পাচ্ছি, জল মনে হচ্ছে ছাড়ছে এখানে। বিহারের রতাস জেলার সোন নদীর ওপরে তৈরি করা হয়েছে এই বাঁধ, আর এই ব্যারেজটি 1407 মিটার লম্বা এবং বিশ্বের 4র্থ বৃহত্তম ব্যারেজ। বাপরে, কি পরিমাণে জল ছাড়া হচ্ছে দেখুন একবার, দেখুন, বাপ রে বাপ। অনেকক্ষণ পরে এখানে এসে বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মানে এখানে যদি আপনি আসেন, এখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পারবেন, দারুণ লাগছে এই জায়গাটা। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি দ্বারা নির্মিত এই ব্যারেজটি নির্মাণ কার্য শুরু করা হয়েছিল 1960 সালে এবং ব্যারেজটি চালু করা হয়েছিল 1968 সালে। টাইম হয়েছে 7টা বেজে 20 মিনিট। পৌঁছে গেলাম পাইলট বাবার মন্দিরের সামনে। সামনেই আছে হচ্ছে রাস্তার ওপারে পাইলট বাবার মন্দির। 7:30টায় মন্দির বন্ধ করে দেবে। চলুন আমি আপনাদেরকে
একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পাইলট বাবার মন্দিরের ভেতরটা। একদম গর্ভগৃহের ভেতরটা আমি আপনাদের ঘোরাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করে না। বাইরে থেকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কিছু কথাও বলে দিচ্ছি এই মন্দির সম্পর্কে। এই হলো মন্দির। মন্দিরের সামনে এইরকম অনেক দোকানপাট বসেছে, আর এই হলো মন্দিরে যাওয়ার গেট। উইং কমান্ডার কপিল সিং, যিনি পাইলট বাবা নামে পরিচিত, একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু, যিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলট ছিলেন, যিনি ভারত, নেপাল এবং জাপানে তার আশ্রম স্থাপন করেছিলেন। গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি অসাধারণ কারুকার্য করা এই মন্দির। ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এছাড়া মন্দিরের ভেতরে একটা বৃহৎ আকারের ভগবান বুদ্ধের মূর্তিও দেখতে পাওয়া যায়। হয়ে গেল মন্দির ঘোরা। ভেতরটা খুব ভালো ছিল, সকালবেলা আসলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। এখন তো সমস্ত লাইট বন্ধ করে দিয়েছে, অন্ধকারে ঘুরে আসতে হলো। তবুও ঠিক আছে, ঘুরে গেলাম একবার। এসেছি যখন খুব ভালো লাগবে। আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। মানে ভেতরটা খুব ভালোভাবে তৈরি করছে, মানে এখনও পর্যন্ত রেডি হচ্ছে। এখন অনেক কিছু জায়গা রেডি হয়নি, কাজ চলছে মন্দিরে। তবে যতটুকুনি হয়েছে ততটুকুনি কিন্তু খুব ভালো। আজ সারাদিনে সাসারামে আমরা মোট 8টি জায়গা ঘুরে দেখলাম, আর এই জায়গাগুলো ঘুরে দেখতে আমাদের গাড়ি ভাড়া লাগলো 2500 টাকা। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ড্রাইভারের নাম্বার দিয়ে রাখলাম। এটাই ছিল আমার সাসারাম ভ্রমণের প্রথম দিনের গল্প। ইতিহাস, প্রকৃতি আর ভক্তির এক দারুণ মেলবন্ধন। পর্বটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই রকম আরও ভালো ভালো ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার সাসারাম ভ্রমণের পরের পর্বে থাকছে আরও কিছু রোমাঞ্চকর জায়গা এবং তার গল্প। তাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।